আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগতম। বিগত ক্লাসে আমি তোমাদের শিখিয়েছিলাম ট্যাগ কোশ্চেনের বেসিক রুলগুলো। আশা করি তোমরা সকলেই সেই রুলগুলো খুব ভালোভাবে শিখতে পেরেছো। এবং বিগত ক্লাসটি ছিল আমার ফেসবুকে দেওয়া। আমার ফেসবুক অনেক বন্ধু শুভানুধ্যায়ীরা তারা তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছে এবং তারা শেয়ারও করেছে, যেটা আমাকে খুবই উৎসাহ দিয়েছে। এ পর্যায়ে আমি আমার আজকের এই ক্লাসটা ইউটিউব চ্যানেলে আপলোড করব। আশা করি ভালো লাগলে সকলেই আবারও শেয়ার ও কমেন্টের মাধ্যমে আমাকে তোমাদের মতামত জানিয়ে দিবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি এখন চলে যাচ্ছি আজকের ট্যাগ কোশ্চেনের দ্বিতীয় পার্টে। তো আমি তার আগে গত ক্লাসের যা শিখাইছিলাম সেগুলো একটু পুনরালোচনা করতে চাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদের শিখেছিলাম যে একটা সেন্টেন্সের মধ্যে থেকে সেন্টেন্সকে কিভাবে তোমরা ট্যাগ কোশ্চেনের উত্তর লিখবে। তো প্রথমে তোমাদের কি করতে হবে, সেন্টেন্সের মধ্যে থেকে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব খুঁজে প্রথমে লিখতে হবে ড্যাশে বা ট্যাগের শুরুতে। তারপর কি করতে হবে, তারপর তোমাদের সেন্টেন্সের মধ্যে থেকে দেখতে হবে যে সেন্টেন্সের মধ্যে কোনো নেগেটিভ শব্দ আছে কিনা। নেগেটিভ শব্দ অর্থাৎ নো, নট, নান, নেভার, নোবডি, স্কার্সলি, হার্ডলি, সেলডম, লিটিল, ফিউ, নো সোনার ইত্যাদি। এই টাইপের নেগেটিভ ওয়ার্ড যদি থাকে তাহলে বি, হ্যাভ বা মডালের সাথে এন অ্যাপোস্ট্রফি কমা টি লিখতে হয় না। আর যদি এগুলো না থাকে তাহলে এন অ্যাপোস্ট্রফি কমা টি লিখতে হয়। তো আর শেষে কী করতে হয়, শেষে সাবজেক্টের প্রোনাউন ফর্ম লিখতে হয়। তারপরে আমি তোমাদের শিখেছিলাম যে সব সেন্টেন্স তো আর বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মডাল ভার্ব থাকবে না। সেক্ষেত্রে কী করবো, যেগুলো মেইন ভার্ব থাকবে সেই মেইন ভার্বের ক্ষেত্রে তোমাদের কী করতে হবে, ভার্বটি যদি এস বাই এস অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ভার্ব এস বাই এস থাকলে সেক্ষেত্রে তোমরা ডাজ লিখবে। ভার্ব যদি সিম্পল ফর্মে অর্থাৎ প্রেজেন্ট ফর্মে থাকে বা বেস ফর্মে থাকে সেক্ষেত্রে তোমরা লিখবে ডু, আর পাস্ট ফর্মে থাকলে ডিড লিখবে। আশা করি তোমরা সেগুলো খুব সহজেই সুন্দরভাবে শিখতে পেরেছো। এবার আজকে আমি তোমাদের কিছু রুলস দিব যেগুলো তোমাদের জন্য খুবই উপকারী হবে। আশা করি তোমরা আনন্দ পাবে আজকের এই ক্লাসে। এবং আজকে ইনশাল্লাহ আমরা ট্যাগ কোশ্চেনের সমস্ত রুলস শেষ করব। প্রথমে যেটা যাব যে এভরি প্লাস ব্যক্তি বা বডি থাকতে পারে এভরির সাথে, বা নান যুক্ত সাবজেক্ট এর ক্ষেত্রে ভার্ব এস বাই এস থাকলে ডাজ না হয়ে ডু, ডাজ না লিখে ডু লিখতে হয়। ভার্ব ইজ থাকলে ইজ না লিখে আর লিখতে হয়। একইভাবে ভার্ব হ্যাজ থাকলে হ্যাজ না লিখে হ্যাভ লিখতে হয়। ভার্ব ওয়াজ থাকলে ওয়াজ না লিখে ওয়ার লিখতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো একটু কেমন লাগছে তোমাদের ক্ষেত্রে যে ভার্ব এস বাই এস থাকবে, ডাজ না লিখে ডু লিখবো, আবার ইজ থাকবে ইজ না লিখে আর লিখবো, হ্যাজ থাকবে হ্যাজ না লিখে হ্যাভ লিখবো, সেটা আবার কেমন। লক্ষ্য করো, আমি কিছু এক্সাম্পল দিচ্ছি তোমাদের, এটার মাধ্যমে তোমরা শিখতে পারবে ইনশাল্লাহ। আমি লিখছি এভরিবডি উইশেস হ্যাপিনেস, আমার সাথে সাথে তোমরাও লিখে ফেলো। নোবডি ইজ অ্যাবসেন্ট,
আর একটা সেন্টেন্স লিখি, নোবডি ওয়াজ অ্যাবসেন্ট লিখি, তাহলে ভালো হবে। নান ইজ নান আন্ডার দ্য সান। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমি কি লিখেছি এখানে? উইশেস লিখেছি, তাই না? তো তোমাকে যখন তুমি এভরিবডি বা নোবডি বা নান যুক্ত সেন্টেন্সগুলো, সাবজেক্টগুলোকে যখন তুমি প্রেজেন্ট টেন্সে করতে যাবে, তখন তোমাকে এগুলো থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে, ভার্ব হিসাবে তোমাকে লিখতে হবে। তো আমরা সেদিকে যাব না, আমরা যাব মূল জিনিসে। ভার্ব আমাদের কাছে এস বাই এস আছে। এস বাই এস থাকলে আমাদের কি লেখার কথা? ডাজ লেখার কথা। কিন্তু এভরি প্লাস বডি বা এভরি প্লাস ব্যক্তি যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি লিখব? ডাজ না লিখে ডু লিখব। বাকি কাজ একই রকম, যে নেগেটিভ কোনো ওয়ার্ডস না থাকলে এনটি দেব। আর বডির প্রোনাউন কি? আমি গত ক্লাসেই তোমাদের শিখেছিলাম, বডির প্রোনাউন হচ্ছে দে। একইভাবে ওয়াজ না লিখে কী লিখব? ওয়ার লিখব। আর এখানে কোনো নেগেটিভ, নোবডি নেগেটিভ শব্দ, তাই এনটি দেব না। আর নোবডির প্রোনাউন হবে দে। শিক্ষার্থী বন্ধুরা আপনারা লক্ষ্য করো, নান ইজ নান আন্ডার দ্য সান, আর নান নেগেটিভ শব্দ দে। আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো। এগুলো প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। এর পরবর্তী নিয়মে আমরা চলে যাব। পরবর্তী নিয়মটা হচ্ছে যে কিছু কিছু ভার্ব আছে, বি ভার্ব বলো, মডাল ভার্ব বলো, যেগুলোর সাথে এন অ্যাপোস্ট্রফি কমা টি যোগ করতে পারবে না। তখন কি করবে? সেইগুলো আমি এখন তোমাদেরকে লিখে দিচ্ছি। যেমন অ্যামের সাথে এনটি যোগ হয় না, অ্যামেন্ট হয় না, এইন্ট অথবা আরেন্ট লিখতে হয়। উইলেন্ট হয় না, ওন্ট লিখতে হয়। আর একটা আছে শ্যালেন্ট হয় না, শান্ট অথবা ওন্ট লিখতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো তোমরা, আমি একটা বি ভার্ব এবং দুইটা মডেল ভার্ব লিখছি। যে অ্যামের সাথে যখন তুমি সংক্ষিপ্ত ফর্ম যোগ করবে, তখন অ্যামেন্ট হয় না, এইন্ট অথবা সেক্ষেত্রে ট্যাগে আরেন্ট লিখতে হয়। আই অ্যাম বিজি উদাহরণ দিচ্ছি, তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। তাহলে কী লিখবো আমি? আরেন্ট আই অথবা এইন্ট আই। হ্যাঁ, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, যদি আমি লিখি এটা আই অ্যাম নট বিজি, সেক্ষেত্রে কী লিখব? সেক্ষেত্রে কিন্তু আমি এই আরেন্টকে লিখতে পারবো না। এক্ষেত্রে এম আই লিখেই আমাকে সন্তুষ্ট থাকতে হবে, কেননা আমার এখানে তো আর কন্ট্রাকশন ফর্ম লাগছে না। সো এটা মাথায় রাখবে। হি উইল গো হোম, কী হবে? ওয়ান্ট হি, উইল অ্যান্ড হি নয়। আশা করি তোমরা এগুলো লিখে নিয়েছো। আর যদি লিখে না নিতে পারো, তাহলে তোমরা একটু ভিডিওগুলো একাধিকবার দেখে নিও, তাহলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, আজকের অনেকগুলো রুলস তোমাদের দিতে হবে, তাই একটু আমি দ্রুত লিখছি। তো এবারে আমি আসব আরেকটি নিয়মে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টেন্স এর শুরুতে ভার্ব অথবা প্লিজ, কাইন্ডলি, ডোন্ট, নেভার, অলওয়েজ থাকে। তো ইম্পারেটিভ সেন্টেন্সে যখন এইগুলো দেখতে পাবে যে শুরুতে ভার্ব আছে, প্লিজ, কাইন্ডলি, ডোন্ট, নেভার, অলওয়েজ যদি থাকে দেখতে পাও, তখন সেক্ষেত্রে তোমরা ট্যাগে উইল ইউ, ওয়ান্ট ইউ, ক্যান ইউ, ক্যান্ট ইউ লিখতে পারো। এখনও দুই একটা লেখা যায়, তো আমরা অত যাব না।
এগুলো লিখতে পারো। তাহলে আমি কয়েকটা উদাহরণ দিই, বুঝতে পারবে। গিভ মি আ পেন, গিভ মি এ পেন, সরি, এখানে কি লিখবো আমি? উইল ইউ, নিঃসংকোচে, অথবা ওয়ান্ট ইউ, যে কোনো একটু তুমি লিখতে পারো। আমি বললাম ডোন্ট রান ইন দ্য সান, সেক্ষেত্রে কী লিখবো? উইল ইউ অথবা ক্যান ইউ লিখবো। এখানে যেহেতু ডনটা নেগেটিভ ওয়ার্ড, সেজন্য ওয়ান্ট বা ক্যান্ট লিখতে পারবো না, এটা একটু তোমরা খেয়াল করবে। এবারে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সেরই আর একটা গুরুত্বপূর্ণ নিয়মে আসবো, সেটা হচ্ছে সেন্টেন্স যদি দেখতে পাও লেটস বা লেটাস দিয়ে শুরু হয়েছে, সেক্ষেত্রে তোমরা অবশ্য সকলেই জানো এটা, যে ট্যাগ কোয়েশ্চেনে সেজন্য শ্যাল উই লিখতে হয়। হ্যাঁ ঠিক, শ্যাল উই লিখতে হয়। তো নিয়মটা আমি দিয়ে দিচ্ছি। লেটস বা লেটাস দ্বারা সেন্টেন্স শুরু হলে শ্যাল উই লিখতে হয়। যেমন লেটস হ্যাভ আ পার্টি, let us go out for a walk। এখানে নির্দ্বিধায় শ্যাল উই, এখানেও শ্যাল উই লিখব। এটা তোমরা মুখস্থ করে নিবে। এ পর্যায়ে আমি তোমাদের যে জিনিসটি শেখাবো, তো লেটের পর যদি আস বা এস না থাকে, অর্থাৎ লেটের পর মি, হিম, দেম অথবা নাম থাকলে বা নাউন থাকলে কি করব? থাকলে আগের মতোই ইম্পারেটিভ সেন্টেন্সে যেমন লিখলাম উইল ইউ অথবা ওয়ান্ট ইউ লিখব। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। লেট মি গো আউট, উইল ইউ অথবা ওয়ান্ট ইউ। দ্বিতীয় সেন্টেন্স লক্ষ্য করো, লেট নট কামাল গো, এখানে তোমাকে অবশ্যই উইল ইউ লিখতে হবে, এখানে তুমি ওয়ান্ট ইউ লিখতে পারবে না, কারণ কি এখানে নট আছে, এটা তোমাকে জানতে হবে। এবারে আমরা আসবো আরেকটি ট্যাগ কোয়েশ্চেনের গুরুত্বপূর্ণ নিয়ম, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এক্সক্লামেটরি সেন্টেন্স কী করে চিনবে? অনেক সময় সেন্টেন্সের শেষে তোমার বিস্ময়সূচক চিহ্ন দেওয়া থাকে না, সেক্ষেত্রে তোমাদের হাউ হোয়াট দেখে সেন্টেন্স চিনে নিতে হবে। তো তোমরা যদি দেখতে পাও যে হাউ হোয়াট দ্বারা সেন্টেন্স শুরু হলে তাদের শেষে সাবজেক্ট ও ভার্ব থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো আমি কি বললাম, হাউ হোয়াট দ্বারা সেন্টেন্স শুরু হলে তাদের শেষে সাবজেক্ট ও ভার্ব থাকে, এবং সেই সেন্টেন্সটা অবশ্যই এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। হাউ নাইস দ্য গার্ল ইজ, হোয়াট আর রেসপন্সিবল বয় ইউ আর। তো লক্ষ্য করো, এক্ষেত্রে যখন হাউ হোয়াট দিয়ে সেন্টেন্স শুরু হবে তখন তোমরা কি করবে, শেষের ভার্বটা দেখবে। শেষের ভার্ব যদি বি ভার্ব থাকে তাহলে বি ভার্ব অনুযায়ী হবে, আর এখানে কোনো নেগেটিভ শব্দ নেই বলে এন্টি দিলাম, আর দ্য গার্লের জন্য সি। দ্বিতীয় সেন্টেন্সটা কি, আর এন্ড ইউ। একটা জিনিস লক্ষ্য করবে যে অনেক সময় হাউ হোয়াট দিয়ে সেন্টেন্স শুরু হলেও তার শেষে সাবজেক্ট ভার্ব থাকে না, সেক্ষেত্রে কী করবে সেটা আসছে। এবার আমি শেষে সাবজেক্ট প্লাস ভার্ব
না থাকলে সেক্ষেত্রে ইজেন্ট ইট লিখবে, ইজেন্ট ইট লিখতে হয়। তাহলে দেখো, হোয়াট এ পিটি, হাউ অড। ক্ষেত্রে বন্ধুরা এখানে সাবজেক্ট ভার্ব নেই, তার জন্য কি লিখলাম আমি, ইজেন্ট ইট, দুটোতেই ইজেন্ট ইট লিখলাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো এরপরে কিছু টুকিটাকি রোল আছে, সেগুলো আমি তোমাদের রুলসগুলো দেখাবো। তো তার আগে তোমাদের বলতে চাই, আমার এই ক্লাস যদি তোমাদের সামান্যতম একটু উপকার এসে থাকে, তাহলে তোমরা সকলেই এটা শেয়ার করবে ফেসবুক গ্রুপে বা পেজে বা নিজের টাইমলাইনে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে যে বেল বাটন আছে, সেই বেল বাটনটা ক্লিক করবে, তাহলে তোমরা নোটিফিকেশনগুলো খুব সহজেই পেয়ে যাবে। এবারে একটা জিনিস তোমাদেরকে আমি শেখাচ্ছি, সেটা হচ্ছে কি, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। ট্যাগ কোশ্চেনটা এখন সাধারণত নবম দশম শ্রেণীর ছাত্রদের জন্য আসে, কিন্তু এর আগে এইচএসসি লেভেলেও এটা বোর্ড কোশ্চেন হিসাবে থাকতো। তবে ট্যাগ কোশ্চেন আমি দেখেছি যে ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষাতেও মাঝে মধ্যেই একটা করে দেয়, আবার চাকরির পরীক্ষাতেও দেয়। তাই তোমরা সকলেই উপকৃত হবে, যে শ্রেণীতে আসো না কেন, তারা এই ট্যাগ কোশ্চেনের মাধ্যমে উপকৃত হবে। সেটা তোমার জবের ক্ষেত্রে হোক বা প্রফেশনাল ক্ষেত্রে হোক, যেখানেই থাকো না কেন, বা স্টুডেন্ট লাইফেই হোক না কেন। তো একটা জিনিস লক্ষ্য করো, আমি দুইটা সেন্টেন্স লিখেছি, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। তো আমরা জানি কি, ফিউ নেগেটিভ শব্দ, সেক্ষেত্রে আমরা কি দিই, হ্যাজ, হি, হ্যাজেন্ট লিখি না। কিন্তু আবার দ্বিতীয় সেন্টেন্সটি লিখেছি আমি কি, এ ফিউ ফ্রেন্ডস। তো এ ফিউ যখন হবে, একটা জিনিস লক্ষ্য করবা, এ ফিউটা পজিটিভ, এ ফিউ হচ্ছে পজিটিভ অর্থ প্রকাশ করে। সেই ক্ষেত্রে তোমাকে কি দিতে হবে, এনটি দিতে হবে। দুইটা শব্দ আছে, এটা হচ্ছে ফিউ আর লিটিল। লিটিলকে যখন দেখবে তখন লিটিলকে যখন দেখবে তখন এনটি বসাবে। ক্লিয়ার? শিক্ষার্থী বন্ধুরা, আমরা একে একে প্রায় ট্যাগ কোশ্চেনের রুলসের শেষ পর্যায়ে চলে এসেছি। আর দু একটা জিনিস তোমাদেরকে আমি শেখাবো। আশা করি তোমরা খুবই মজা পাবে ক্লাসটিতে, এবং এটা এক প্রকারের গতানুগতিক ধারার বাইরে যে তোমাদের শেখানো হচ্ছে। তো নিশ্চয়ই তোমরা উপকৃত হবে। আর বোর্ড কোশ্চেন বলো বা কোনো কম্পিটিটিভ এক্সাম বলো, যেখানেই যাও না কেন তোমরা, আশা করি তোমরা সকলেই ট্যাগ কোশ্চেন তোমাদের কাছে একদম পানির মতো হয়ে যাবে, জীবনে আর কোনো দিন ট্যাগ কোশ্চেন ভুল হবে না। তো এবারে আমি একটা জিনিস আসবো, যে দ্য ব্রেভ, একটা উদাহরণের মাধ্যমে তোমাদের একটা জিনিস শেখাই। দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, অর্থাৎ সাহসীরা সুন্দরকে পাওয়ার দাবিদার বা যোগ্য। ডিজার্ভ, এখানে ডিজার্ভ ভার্ব কি আছে, সিম্পল ফর্মে আছে, তার জন্য কি লিখবো, ডু লিখবো। তো ডু লিখার পরে নেগেটিভ কোনো ওয়ার্ডস নেই, সেজন্য ডোন্ট। এবং এইবার আমরা সাবজেক্ট কি লিখবো, সাবজেক্ট আছে দ্য ব্রেভ, ইট লিখবো না হি লিখবো না কি লিখবো, একটা কিছু তো লিখতে হবে। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যে কোনো অ্যাজেক্টিভ দা প্লাস অ্যাজেক্টিভ হলে, এবং সেটা প্লুরাল সাবজেক্ট হয়, অর্থাৎ আমরা যেমন কোন নাউনের শেষে এস বাই এস যোগ করে নাউনকে প্লুরাল করি, তেমনিভাবে অ্যাজেক্টিভের আগে দি বসিয়ে অ্যাজেক্টিভটিকে প্লুরাল নাম্বার করতে হয়। অর্থাৎ দ্য ব্রেভ,
লিখতে হবে, প্লুরাল হলেই আমাদেরকে লিখতে হবে। আমি বলেছিলাম যে সাবজেক্ট যদি এস বাই এস অথবা প্লুরাল হয়, বহুবচন হয়, সেক্ষেত্রে তোমাদের দে লিখতে হবে, এটা লক্ষ্য করবে। এবার আমি তোমাদের কয়েকটি উদাহরণ দেব, অর্থাৎ এক্সাম্পল দেব। এই এক্সাম্পলগুলো তোমাদের উপকারে আসবে এবং আশা করি তোমরা খুব সহজেই ট্যাগ কোয়েশ্চেন শিখতে পারবে। কয়েকটি উদাহরণ লিখে আমি, আ ওয়ার্কিং ডগ সেলডম বাইটস। আমার সাথে সাথে তোমরাও লিখে নাও, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। ফায়ার বার্নস, I is a letter, the unfed should be fed। আর আরেকটা লিখব আমি, সেটা হচ্ছে the mother rose in her। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো আমি 5টি সেন্টেন্স লিখেছি এখানে। প্রথম সেন্টেন্সটা ছিল আ ওয়ার্কিং ডগ সেলডম বাইটস, যত গর্জে তত পড়ছে না। ফায়ার বার্নস, আই ইজ এ লেটার, দ্য আনফিড শুড বি ফেড, দ্য মাদার রোজ ইন হার। এগুলা একটু তোমাদের কাছে কেমন লাগবে? তো আমি